আজকের আমাদের আলোচনার বিষয় হলো ন্যাচারাল রিসোর্সেস বা প্রাকৃতিক সম্পদ। সবার আগে আমাদের সম্পদ কাকে বলে সেই সম্বন্ধে জেনে নেওয়া উচিত। এ সোর্স অফ সাপ্লাই, সাপোর্ট or aid, especially one that can be readily drawn upon when needed. Resources, the collective wealth of a country or its means of producing wealth. এবারে দেখে নেওয়া যাক সম্পদের বিভিন্ন শ্রেণীবিভাগ। সম্পদের এই বিভিন্ন শ্রেণীবিভাগ নিয়ে নানান মতভেদ আছে, তবে তার মধ্যে আমরা উল্লেখযোগ্য শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, সম্পদের সৃষ্টির উপাদানের ভিত্তিতে। প্রাকৃতিক সম্পদ অর্থাৎ প্রকৃতি থেকে যে সমস্ত সম্পদ আমরা আহরণ করে থাকি তাদেরকে বলা হয় প্রাকৃতিক সম্পদ, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। পরবর্তী আসছে মানবিক সম্পদ, অর্থাৎ যে সমস্ত সম্পদ মনুষ্য দ্বারা সৃষ্টি হয়, অর্থাৎ শিক্ষা, জ্ঞান, এই সমস্ত সম্পদগুলোকে বলা হয় মানবিক সম্পদ। পরবর্তী অবস্থান অনুসারে সম্পদকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আঞ্চলিক সম্পদ, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যদি সম্পদ পাওয়া যায় তাহলে সেই সম্পদকে সেই অঞ্চলের সম্পদ বলা হয় অথবা আঞ্চলিক সম্পদ বলা হয়। আবার সর্বত্র ব্যাপী সম্পদ, অর্থাৎ যে সমস্ত সম্পদ পৃথিবীর সমস্ত জায়গায় পাওয়া যায়, অর্থাৎ পৃথিবীর সর্বত্রভাবে ছড়িয়ে আছে, সেই সমস্ত সম্পদকে সর্বত্র ব্যাপী সম্পদ বলা হয়। যেমন এক্ষেত্রে বায়ু, জল ইত্যাদি। পরবর্তী জৈব বৈশিষ্ট্য অনুসারে সম্পদকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে জৈব সম্পদ, অর্থাৎ যে সম্পদের জৈব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাকে জৈব সম্পদ বলা হয়, যেমন কয়লা। আবার অজৈব সম্পদ, অর্থাৎ যে সম্পদের অজৈব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বা জৈব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না তাদেরকে বলা হয় অজৈব সম্পদ, যেমন ইট, এটা একটা অজৈব সম্পদ। পরবর্তীকালে স্থায়িত্ব অনুসারে সম্পদকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, যার মধ্যে প্রথম হচ্ছে গচ্ছিত সম্পদ, অর্থাৎ পরিবেশের মধ্যে যে সম্পদের পরিমাণ সীমিত তাকে বলা হয় গচ্ছিত সম্পদ। সাধারণত ব্যবহার করার ফলে এই সম্পদের পরিমাণ একদা নিঃশেষ হয়ে যাবে, যেমন কয়লা। পরবর্তী আসছে প্রবাহমান সম্পদ, পরিবেশে যে সম্পদের পরিমাণ অফুরন্ত, অতিরিক্ত ব্যবহার করার ফলেও সম্পদের পরিমাণ কোনোদিনই শেষ হবে না, সেই সমস্ত সম্পদকে বলা হয় প্রবাহমান সম্পদ, যেমন বায়ু, জল ইত্যাদি। পরবর্তী আসছে পুনর্ভব সম্পদ, অর্থাৎ একবার ব্যবহার করার পরেও তাকে পুনরায় আবার ব্যবহার করা যেতে পারে, এই রকম বৈশিষ্ট্য সম্পন্ন সম্পদকে বলা হয় পুনর্ভব সম্পদ। যেমন আমরা উদাহরণ দিতে পারি কাগজ। কাগজ কিন্তু একবার ব্যবহার করার পরেও তাকে নানান প্রক্রিয়া বা কৌশলের মাধ্যমে পুনরায় ব্যবহার করা যেতে পারে। পরবর্তী আসছে মালিকানার ভিত্তিতে সম্পদকে চার ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ব্যক্তিগত সম্পদ, অর্থাৎ যে সম্পদকে আমরা নিজের বলে দাবি করতে পারি তাকে বলা হয় ব্যক্তিগত সম্পদ, যেমন প্রপার্টি। প্রপার্টি সম্পূর্ণরূপে আমাদের নিজেদের হয়, সেই জন্য সেটি হচ্ছে আমাদের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পদ। পরবর্তী হচ্ছে সামাজিক সম্পদ, অর্থাৎ সমাজের মধ্যে যে সম্পদের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাকে বলা হয় সামাজিক সম্পদ, যেমন ক্লাব, খেলার মাঠ ইত্যাদি। পরবর্তীকালে আসছে জাতীয় সম্পদ, অর্থাৎ কোনো সম্পদকে যখন আমরা দেশের বলে গণ্য করে থাকি তখন তাকে বলা হয় জাতীয় সম্পদ। এবং এরপরে আসছে আন্তর্জাতিক সম্পদ, অর্থাৎ সারা বিশ্বের কাছে যখন কোনো একটি বস্তু সম্পদ রূপে গণ্য হয় তখন তাকে বলা হয় আন্তর্জাতিক সম্পদ, যেমন ওজোন স্তর হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। পরবর্তীকালে বোধগম্যতা অনুসারে সম্পদকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বস্তুগত সম্পদ, অর্থাৎ যে সম্পদকে আমরা স্পর্শ করতে পারি সেই সমস্ত সম্পদকে বলা হয় বস্তুগত সম্পদ।
যেমন কয়লা, জল এগুলো সবই কিন্তু বস্তুগত সম্পদ। আবার অবস্তুগত সম্পদ বলতে বোঝায় যেই সমস্ত সম্পদকে আমরা স্পর্শ করতে পারি না কিন্তু অনুভব করতে পারি, সেই সমস্ত সম্পদকে অবস্তুগত সম্পদ বলা হয়। যেমন শিক্ষা, জ্ঞান, ত্যাগ এই সমস্ত পরিস্থিতিগুলোকে সর্বদা অনুভব করতে হয়, কখনোই এগুলোকে স্পর্শ করা যায় না। তাই জন্য এইগুলোকে অবস্তুগত সম্পদ বলে ধরা হয়। পরবর্তীকালে আসছে রিনিউয়েবল রিসোর্সেস। A renewable resource is a resource which can be used repeatedly and replaced naturally. অর্থাৎ প্রকৃতিতে যা অফুরন্ত, যা অতিরিক্ত ব্যবহারেও নিঃশেষ হয়ে যায় না এবং ব্যবহারের পরে তাকে পরিবেশে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব, তাকে পূরণশীল বা নবীকরণযোগ্য সম্পদ বলে। এক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা জানতে পারি সোলার এনার্জি, হাইড্রো এনার্জি, উইন্ড এনার্জি ইত্যাদি। পরবর্তী আসছে নন রিনিউয়েবল রিসোর্সেস। A non-renewable resource, also called a finite resource, is a resource of economic value that cannot be readily replaced by naturally means at a quick enough pace to keep up with consumptions. An example is carbon-based fossil fuel, অর্থাৎ প্রকৃতিতে যা অফুরন্ত নয়, যা অতিরিক্ত ব্যবহারে নিঃশেষ হয়ে যায় এবং তাকে ব্যবহারের পরে পরিবেশে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব নয়, তাকে অপূরণশীল বা অনবীকরণযোগ্য সম্পদ বলে। এক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা অয়েল, কোল, ন্যাচারাল গ্যাস এইগুলোর কথা বলতে পারি। পরবর্তী আসছে ভূমির অবনমন বা ল্যান্ড ডিগ্রেডেশন। কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে যদি ভূমির গুণগত মান নষ্ট হয়ে যায় অথবা ভূমির উর্বরতা লোপ পেয়ে যায়, তাহলে সেই প্রকার বৈশিষ্ট্যকে বলা হয় ভূমির অবনমন বা ল্যান্ড ডিগ্রেডেশন। এই ভূমির অবনমন নানা কারণে ঘটে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জলবায়ুর পরিবর্তন। অর্থাৎ এই যে বিশ্বব্যাপী উষ্ণায়ন ঘটছে বা খরা তৈরি হচ্ছে, এই সমস্ত কারণে কিন্তু ভূমির মধ্যেকার বা মৃত্তিকার মধ্যেকার ময়েশ্চার বা আর্দ্রতা কমে যায়, যার ফলে কিন্তু ভূমির গুণগত মান কমে যায়। যদি কৃষিক্ষেত্রে প্রচুর পরিমাণে জলসেচ করা হয় বা প্রচুর পরিমাণে রাসায়নিক সার প্রদান করা হয়, তাহলেও কিন্তু এই ভূমির অবনমন ঘটে। যদি অতিরিক্ত হারে পশুচারণ করা হয় বা বৃক্ষচ্ছেদন করা হয়, তাহলেও কিন্তু এই ভূমির অবনমন ঘটে। এছাড়াও যদি অতিরিক্ত পরিমাণে ভৌমজল উত্তোলন করা হয় বা প্রচণ্ড পরিমাণে গচ্ছিত সম্পদ আহরণ করা হয়, তাহলেও কিন্তু এই ভূমির অবনমন ঘটে থাকে। এবার দেখে নেওয়া যাক এর ফলাফলগুলি কি কি। মৃত্তিকা ক্ষয় হয়, ভূমিধস ঘটে, মরুভূমির সৃষ্টি হয়, ভৌম জলতল আরও নিচে নেমে যায়, বনজ সম্পদের বিনাশ ঘটে, শস্য উৎপাদনের হার কিন্তু দিন দিন কমেই যায়। এবারে দেখে নেওয়া যাক এই ভূমির অবনমনকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এক্ষেত্রে আমাদের সামাজিক পুনঃসৃজন করতে হবে, কৃষিক্ষেত্রে গাছ লাগাতে হবে, বিজ্ঞানসম্মত উপায়ে আমাদের কৃষিকাজ করতে হবে, অতিরিক্ত ভৌমজল আহরণ করা যাবে না, অতিরিক্ত পশুচারণ করা যাবে না। যদি কোনো এলাকায় ভূমির অবনমনের নানান বৈশিষ্ট্যগুলি ফুটে ওঠে, তাহলে তাকে সবার আগে সংরক্ষণ করতে হবে। এই কার্যগুলি সম্পাদনের মাধ্যমে আমরা কিন্তু ভূমির অবনমনকে অনেকটাই কন্ট্রোল করতে পারি। পরবর্তীকালে আসছে সয়েল ইরোশন বা মৃত্তিকা ক্ষয়। সবার আগে আমাদের জেনে নিতে হবে মৃত্তিকা ক্ষয় কাকে বলে। কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে কোনো মৃত্তিকা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হলে, অর্থাৎ ক্ষয় হলে, তখন যে পরিস্থিতির সৃষ্টি হয় তাকে বলা হয় মৃত্তিকা ক্ষয়। নানান কারণে
এই মৃত্তিকা ক্ষয় ঘটে থাকে, যার মধ্যে প্রথমে আসছে প্রাকৃতিক কারণগুলি। বৃষ্টিপাত, বৃষ্টির ফোঁটা যখন মৃত্তিকার উপরে পড়ে তখন সেখান থেকে মৃত্তিকার ক্ষয় হয়। আবার সেই বৃষ্টির জল যে পৃষ্ঠ প্রবাহ রূপে প্রবাহিত হয় তখনও কিন্তু মৃত্তিকার ক্ষয় হয়। এছাড়া ভূমির অতিরিক্ত ঢাল হলে পৃষ্ঠ প্রবাহের গতিবেগও বেশি হবে, তখনও কিন্তু মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পাবে। যদি কোনো প্রাকৃতিক কারণে ভৌম জলতল অনেক বেশি নিচে নেমে যায় তাহলেও কিন্তু মৃত্তিকার ক্ষয় হয়। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথেও মৃত্তিকার ক্ষয় হয়। এছাড়া বায়ু, নদী প্রভৃতি বহির্জাগতিক শক্তির ফলেও কিন্তু মৃত্তিকার ক্ষয় হতে পারে। এবারে দেখে নেওয়া যাক মনুষ্য সৃষ্ট কারণগুলি। ঝুম চাষ, এই ঝুম চাষের ফলে মৃত্তিকার ক্ষয় কিন্তু বৃদ্ধি পায়। অতিরিক্ত পশুচারণের ফলে মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পায়। কোনো প্রপার প্ল্যানিং ছাড়া যদি কোনো নগর তৈরি করা হয় তাহলে কিন্তু মৃত্তিকার ক্ষয় অনেক বেশি হারে বৃদ্ধি পাবে। প্রপার প্ল্যানিং ছাড়া যদি কোনো রাস্তা নির্মাণ করা হয় তাহলেও কিন্তু মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পায়। এবং যদি প্রচুর পরিমাণে বা অবৈজ্ঞানিকভাবে বৃক্ষচ্ছেদন করা হয় তাহলেও মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পায়। এই মৃত্তিকার ক্ষয়কে সাধারণত কতগুলি ভাগে ভাগ করা হয়, যার মধ্যে প্রথম শিট ইরোশন, অর্থাৎ মৃত্তিকার উপরের স্তর যদি কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ক্ষয়ে যায় তখন তাকে বলা হয় শিট ইরোশন বা চাদর ক্ষয়। পরবর্তী রিল ইরোশন, অর্থাৎ মৃত্তিকার মধ্যে সরু সরু নালার মতো সৃষ্টি হলে তখন তাকে বলা হয় রিল ইরোশন। এই রিল ইরোশন আকারে বড় হলে তাকে বলা হয় র্যাভাইন ইরোশন। র্যাভাইন ইরোশন আকারে আরো বড় হলে তখন তাকে বলা হয় গালি ইরোশন। মৃত্তিকার উপরের স্তর আলগা হয়ে গিয়ে যদি ক্ষয় হয় তখন তাকে বলা হয় টিলেজ ইরোশন। এবারে দেখে নেওয়া যাক বিভিন্ন ফলাফলগুলি। মৃত্তিকা ক্ষয়ের বিভিন্ন ফলাফলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ধস, মৃত্তিকার অবনমন, মরুকরণ, উদ্ভিদের আচ্ছাদন বিনষ্ট হওয়া, হরপাবান, নদীর প্রবাহ পথের পরিবর্তন হয়ে যাওয়া, বায়ু দূষণ, জলদূষণ ইত্যাদি। এবারে দেখে নেওয়া যাক কিভাবে এই মৃত্তিকার ক্ষয়কে নিয়ন্ত্রণ করা যেতে পারে। সামাজিক বনসৃজন, কৃষি বনসৃজন, বিজ্ঞানসম্মত উপায়ে কৃষিক্ষেত্রগুলো নির্মাণ করতে হবে, যে ক্ষেত্রে উল্লেখযোগ্য স্টেপ কাল্টিভেশন, কন্ট্যুর কাল্টিভেশন ইত্যাদি। ভৌম জলের উত্তোলনকে নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত পশুচারণ হয়ে থাকলে সেটিকে নিয়ন্ত্রণ করতে হবে। বনভূমিকে সংরক্ষণ করতে হবে এবং যদি প্রয়োজন পড়ে বাঁধ নির্মাণ করতে হবে এবং তা থেকে বহুমুখী নদী পরিকল্পনা তৈরি করতে হবে। এই সমস্ত উপায়গুলির মাধ্যমে মৃত্তিকার ক্ষয়কে আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবো। এবারে জানবো ডেজার্টিফিকেশন বা মরুকরণ সম্বন্ধে। কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে মরুভূমির সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বা মরুভূমির প্রসারের প্রক্রিয়াকে বলা হয় মরুকরণ। এই মরুকরণ কি কি কারণে ঘটে থাকে সেটি একটু দেখে নেওয়া যাক। প্রথমে আসি প্রাকৃতিক কারণগুলো, যার মধ্যে কিন্তু ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং খুবই গুরুত্বপূর্ণ। এবং মানবিক যে সমস্ত কারণগুলি আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো অতিরিক্ত জনসংখ্যার বৃদ্ধি, অবৈজ্ঞানিক উপায়ে কৃষিকাজ করলে দারিদ্রতা এবং বেকারত্ব কিন্তু পরোক্ষভাবে এই মরুকরণের জন্য দায়ী। কৃষিক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে জলসেচ করলে বা জলের অপচয় করলে এই মরুকরণ ঘটে থাকে। বৃক্ষচ্ছেদন এবং অতিরিক্ত পরিমাণে ভৌমজলের উত্তোলনও কিন্তু মরুকরণের জন্য দায়ী। এবারে দেখে নেওয়া যাক মরুকরণের বিভিন্ন ফলাফলগুলি কি কি।
মরুকরণের যে সমস্ত ফলাফলগুলি আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো খরা, বিশ্ব উষ্ণায়নের প্রবণতা আরও বেশি হারে বৃদ্ধি পাবে, বিশ্বব্যাপী জলচক্র ব্যাহত হবে, জীববৈচিত্র্যের বিনাশ ঘটবে এবং লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি পাবে। এবারে দেখে নেওয়া যাক কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের জলের সংরক্ষণ করতে হবে, বৃষ্টির জলকে ধরে সংরক্ষণ করতে হবে, সামাজিক বনসৃজন করতে হবে, কৃষিক্ষেত্রে গাছ লাগাতে হবে, বিজ্ঞানসম্মত উপায়ে কৃষিক্ষেত্র করতে হবে, সম্পদের সংরক্ষণ করতে হবে এবং বনজ সম্পদের সংরক্ষণ করতে হবে। এবারে দেখে নেওয়া যাক ইউজ অ্যান্ড ওভার এক্সপ্লয়টেশন অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার বা ভূপৃষ্ঠস্থ ও ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের কি কি ফলাফল হতে পারে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল আর্সেনিক পলিউশন, ভূমির ক্ষয় এবং ভূমির অবনমন, বাস্তুতন্ত্রের ওপর ক্ষতিকারক প্রভাব, মরণশীলতা, ভৌম জলস্তর নিচে নেমে যাওয়া এবং জলদূষণ। এই সমস্ত ফলাফলগুলি সাধারণত ঘটে থাকে। এবারে দেখে নেওয়া যাক বন্যা। বন্যা কাকে বলে তার আগে আমাদের জানতে হবে কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে কোনো অঞ্চল যদি জলমগ্ন অবস্থায় থাকে এবং সেই অঞ্চলে বসবাসকারী সাধারণ জনগণের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, তখন সেই পরিস্থিতিকে বন্যা বলে ধরা হয়। এবারে দেখে নেওয়া যাক বন্যার বিভিন্ন কারণগুলি, যার মধ্যে প্রাকৃতিক কারণগুলির মধ্যে পড়ে অতিবর্ষণ বা অতিরিক্ত হারে বরফের গলন, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ভূমিধস, অগ্ন্যুৎপাত এবং মনুষ্যসৃষ্ট কারণগুলির মধ্যে অন্যতম হল ভূমির ব্যবহারের পরিবর্তন, অতিরিক্ত নগরায়ন, অবৈজ্ঞানিকভাবে গঠিত বিভিন্ন বাঁধ এবং দারিদ্রতা। বন্যার বিভিন্ন ফলাফলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জীববৈচিত্র্যের বিলুপ্তি, মৃত্যু, কৃষিক্ষেত্রে বিভিন্ন লোকসান, অর্থনৈতিক দিক থেকে লোকসান, ভৌম জলের দূষণ, জলবাহিত বিভিন্ন রোগের সৃষ্টি যেমন কলেরা, সম্পত্তির ধ্বংস ইত্যাদি। এবারে দেখে নেওয়া যাক কিভাবে আমরা বন্যাকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, সাধারণ জনগণকে সচেতন করতে হবে, যে সমস্ত ভয়ানক দুর্ঘটনাগুলি প্রকৃতির তথা মানব জাতির বিভিন্ন সম্পদের হানি ঘটায়, সেই সমস্ত ঘটনাগুলিকেই দুর্যোগ বা বিপর্যয় বলা হয়ে থাকে। এক্ষেত্রে তিনটি উপায়ে নিয়ন্ত্রণ করে থাকি, যার মধ্যে প্রথম পড়ে প্রি ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিউরিং টাইম ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট। এক্ষেত্রে যদি আমরা বন্যার উদাহরণ দিয়ে বলে থাকি, তাহলে বন্যা হওয়ার আগে আমরা কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি? আমরা টিভি, রেডিও, সংবাদ মাধ্যম প্রভৃতির মাধ্যমে মানুষকে আগে থেকে সচেতন করতে পারি। যে অঞ্চলে বন্যা হয়েছে সেই অঞ্চলের কবলিত ব্যক্তিদের আমাদের উদ্ধার করতে হবে, পাশাপাশি তাদেরকে ত্রাণ দেওয়ার মাধ্যমে কিছুটা সাহায্য করা যেতে পারে। পরবর্তীকালে পোস্ট ফ্লাড ম্যানেজমেন্ট বলতে বোঝায় যে নদীতে বন্যা হয়েছে সেখানে কি বাঁধ দিতে হবে, নাকি গাছ লাগাতে হবে, বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে ভবিষ্যতে আগত বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে সমস্ত অবলম্বনগুলি প্রয়োজন আছে সেগুলির বাস্তবায়ন করতে হবে। এই পদ্ধতিগুলির মাধ্যমে আমরা বন্যাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারি।
পরবর্তী আলোচনার বিষয় হলো ড্রট বা খরা। কোনো অঞ্চলে যদি 5 বছরেরও বেশি বৃষ্টিপাত না হয়ে থাকে, তখন সেই অঞ্চলকে খরা কবলিত অঞ্চল বলে ধরা হয়। আইএমডি বা ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের দেওয়া সংজ্ঞা অনুযায়ী কোনো অঞ্চলে বাৎসরিক গড় বৃষ্টিপাতের যদি 25% কম বৃষ্টিপাত হয়ে থাকে, তখন সেই অঞ্চলকে খরা কবলিত অঞ্চল বলে ধরা হয়। এবারে দেখে নেওয়া যাক কি কি কারণে সাধারণত খরা হয়ে থাকে। প্রাকৃতিক কারণের মধ্যে উল্লেখযোগ্য হল জলবায়ু, বিশ্ব উষ্ণায়ন, বৃষ্টিপাতের হার কম এবং এল নিনো। এই এল নিনোর ফলে আমাদের ভারতবর্ষে কিন্তু খরার প্রবণতা বাড়ে, কারণ এল নিনো যে সমস্ত বছরগুলিতে ঘটে থাকে, সেই সমস্ত বছরগুলিতে মৌসুমী বায়ু সঠিক সময়ে প্রবেশ করতে পারে না, ফলে সঠিক সময় বর্ষাকাল আসতে পারে না। সেই কারণে খরা হওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পায়। মানবিক কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জনসংখ্যার অত্যধিক চাপ, কৃষিক্ষেত্রে অতিরিক্ত কৃষিকাজ করা, বৃক্ষছেদন করা এবং বিশ্বায়ন ইত্যাদি। এই খরার বিভিন্ন ফলাফলগুলি দেখে নেওয়া যাক। উষ্ণতার পরিমাণ বৃদ্ধি পায়, ফলে গ্লোবাল ওয়ার্মিং হয়। মরণশীলতা এবং অসুস্থতার পরিমাণ বৃদ্ধি পায়। বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়। মৃত্তিকার অবনমন বা মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পায়। ভৌম জলতল নিচে নেমে যায় এবং জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এবারে এই খরাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেগুলো দেখে নেওয়া যাক। আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। অতিরিক্ত পশুচারণকে নিয়ন্ত্রণ করতে হবে। বিজ্ঞানসম্মত উপায়ে কৃষিক্ষেত্র করতে হবে। বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে। এছাড়া জলের অপচয়ও রোধ করতে হবে এবং সামগ্রিক জনগণকে সচেতন করতে হবে। এবারে দেখে নেওয়া যাক শক্তি সম্পদ বা এনার্জি রিসোর্সেস। Energy resources are the opportunities an area offers to generate electricity based on its natural conditions and circumstances. Some of these energy resources are obvious. An area might contain coal, oil, wood, or gas, but others, like renewable resources such as wind, solar, hydroelectricity, and wave power, are not so obvious. They are based on the natural weather patterns and features of an area. এই শক্তি সম্পদকে দুটি ভাগে ভাগ করা যায়, যার মধ্যে প্রথম হলো চিরাচরিত শক্তি, অর্থাৎ যে সমস্ত শক্তির ব্যবহার পৃথিবীতে প্রচুর পরিমাণে ঘটে থাকে, সেই সমস্ত শক্তিকে বলা হয় কনভেনশনাল এনার্জি বা চিরাচরিত শক্তি, যার মধ্যে উল্লেখযোগ্য হল অয়েল, কোল, ন্যাচারাল গ্যাস ইত্যাদি। তবে এক্ষেত্রে এর কিছু পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব লক্ষ্য করা যায়, যার মধ্যে অন্যতম হল পরিবেশের দূষণ, বিশ্ব উষ্ণায়ন, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, জল দূষণ এবং জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকারক প্রভাব ইত্যাদি। অপরটি হল নন কনভেনশনাল এনার্জি বা অচিরাচরিত শক্তি। সাধারণতভাবে পৃথিবীর মধ্যে যে সমস্ত শক্তিগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় না, সেই সমস্ত শক্তিকে অচিরাচরিত শক্তি বলা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল জিওথার্মাল এনার্জি, সোলার এনার্জি, হাইড্রো এনার্জি, উইন্ড এনার্জি ইত্যাদি। এগুলোকে ইকো ফ্রেন্ডলি এনার্জিও বলা হয়ে থাকে, কারণ পরিবেশের ওপর এদের কোনো ক্ষতিকারক প্রভাব পড়ে না।
আশা করছি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদের এই যে বিষয়গুলি আছে সেগুলো সম্বন্ধে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।